প্রেগন্যান্সির 9 মাসের উঁচু পেট নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা রাখতেই সতীনের মুখোমুখি হলাম আমি। এখানে এসে লোকমুখে জানতে পারলাম আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি। আমার আগেও সে একটি বিয়ে করেছে, ইভেন এখনও তার প্রথম স্ত্রী রয়েছে। প্রথম সংসারে তার 5 বছরের একটা মেয়েও আছে। অথচ আমাদের বিয়ের আগে ঘোরা কোনো এসব টের পাইনি আমি। এইসব কিছুটা স্বীকার করে নিছি। হয়তো এই সত্য কখনো জানাও হতো না যদিও আমি আজ নিজে থেকে তার খোঁজে না আসতাম। মানুষটা নিখুঁতভাবে ঠকিয়েছে আমাদের দুজন নারীকে। আমার সতীনেও জানে না আমি তার স্বামীর আরেকটা স্ত্রী। অচেনা আমাকে দেখে সে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? আমি যদি বলি আপনার স্বামীর আরেকটা স্ত্রী, আপনার সতীন আমি, কি বিশ্বাস করবেন আপনি? আমার কথা সে প্রচণ্ড রকমের রেগে গেছে। অচেনা এক মেয়ের মুখে স্বামীকে নিয়ে এমন কথা শুনে রাগটাই স্বাভাবিক। নারী তার স্বামীকে নিয়ে ভাগাভাগি কোনো কালেই সহ্য করতে পারেনি। আমিও পারছি না, আমার সতীনও পারবে না। সে আমার দিকে অগ্নিচোখে তাকিয়ে বলল, এই মেয়ে, কী সব ফালতু কথা বলছিস তুই? এক্ষুনি বের হতি আমার বাসা থেকে। আমি কোনো ফালতু কথা বলছি না। তার সাথে রিলেশন করে আমার বিয়ে হয়েছিল। আমি শহরের মেয়ে, আমাদের ফ্ল্যাটের পাশেই ছিল তার ফ্ল্যাট। সে ওইখানে চাকরি করত, ফ্ল্যাটে একাই থাকতো। ওইখানে সবাই জানতো সে অবিবাহিত, মা বাবা গ্রামে থাকে। এ কথাও তার মুখে বলা। আমাদের পাশাপাশি বাসা হওয়ার সুবাদে তার সাথে টুকটাক কথা হতো। দেখা হলে প্রতিবার সে আগ্রহ নিয়ে আগে আগে কথা বলতো। তার কথা বলার ভঙ্গি ছিল অসাধারণ। আমার ভালো লাগতো। যে কোনো মেয়েই ভালো লাগবে তাকে। দেখতে শুনতে ভালো, শিক্ষিত যুবক। এভাবে কিছুদিন যেতে না যেতেই সে সরাসরি বিয়ের প্রস্তাব দিল আমায়। আমি তখন অমত করলাম। তবে ধীরে ধীরে আমিও বুঝে গেলাম আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। এরপর আমাদের প্রেম হলো। আমি যেটাকে ভালোবাসা বা প্রেম ভাবতাম, আসলে ওটার নাম ছিল পরকিয়া। ঘূর্ণাক্ষণেও বুঝতে পারিনি আমি তার চালাকি। সে বুঝতেও দেয়নি। প্রেম হওয়ার 6 মাসের মাথায় সে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আমার বাবা নেই, আমরা শুধু 2 বোন। আমার বিয়ের ব্যাপারে সে মায়ের সাথে সরাসরি কথা বলল। মা প্রথমবার রাজি হয়নি, তবু সে হাল ছাড়েনি। এরপর বিভিন্ন কৌশলে আমার মাকেও রাজি করালো। ছেলে ভালো চাকরি করে, দেখতে শুনতেও ভালো। তাই আমার পরিবার আর অমাত করেনি। মা বললেন, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইলে তোমার অভিভাবকদের নিয়ে আসতে হবে, তাদের মতামতেও প্রয়োজন আছে। এরপর সে তার বাবা মাকে গ্রাম থেকে আসতে বলল। তারাও আমাকে পছন্দ করলেন। এভাবে বিয়েটা হয়ে গেল আমাদের। বিয়ের পরপরই তারা গ্রামে চলে গেল। আমরা দুজন শহরেই থাকতাম। মাঝে মধ্যে সে ছুটিতে গ্রামে যেত, কিন্তু আমাকে কখনো নিয়ে যেত না। আমি যেতে চাইলেই বলতো, তোমার অনার্স শেষ হলেই একেবারে ধুমধাম করে তুলে নিতে চাইছে আব্বা আম্মা। আমিও মেনে নিলাম। উনি যে কয়দিন ছুটিতে থাকতো, সবসময় ব্যস্ত থাকতো। তখন খুব একটা কথা হতো না আমাদের, হলেও দিনের বেলা টুকুটাক হতো। হবেই তো। আজ বুঝলাম সে কারণ। সে গ্রামের কথা বলে চলে যেত তার প্রথম স্ত্রী আর সন্তানের কাছে। তারাও তো এসব জানে না। আর আমিও তো সরল ছিলাম। সে যা বুঝাতো তাই বুঝতাম, কোনো সন্দেহ করতাম না। আমার এই সরলতা আর বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে নিখুঁতভাবে ঠকিয়েছে, তবুও আমি টের পাইনি। বিয়ে 6 মাস যেতেই আমি বাচ্চা কনসিভ করি। এরপরেও দিনগুলো ভালোই যাচ্ছিল। আমার প্রেগন্যান্সির 8 মাস হতে হঠাৎ সে গ্রামের কথা বলে বাসা থেকে বের হলো। এরপর মানুষটা হঠাৎ একদিন গায়েব হয়ে গেল। আমার সাথে যোগাযোগ বন্ধ, মোবাইল বন্ধ। অসুস্থ শরীরের স্বামী চিনতে আমি শেষ। কি হলো, মানুষটার কোথায় আছে? এই প্রথমবার তার দেওয়া গ্রামের ঠিকানায় গেলাম আমি আর মা। সেই ঠিকানা ছিল ভুয়া। আসলে সেখানে তাদের কেউ থাকে না। পরে শুনতে পায় আমাদের বিয়েতে যারা তার বাবা মা হয়ে এসেছিল তারা আসলে তার কেউ না। এত সত্যর মুখোমুখি হয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তবু শেষটা দেখতে তার খোঁজ করলাম। আমার কাছে তার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি ছিল। সেখান থেকে তার আসল ঠিকানা খুঁজে বের করি। খুঁজতে খুঁজে পেয়েও গেলাম মানুষটাকে। এখানে এসে শুনতে পেলাম আর একটা সত্য, যা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে মানুষটাকে এতটা বিশ্বাস করলাম, এতটা ভালোবাসলাম, সেই মানুষটা আমাকে এইভাবে ঠকালো। কি হবে আমার এই অনাগত সন্তানের? আমি নিজেকে তবু যথাসম্ভব সামনে নিলাম। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও লড়তে হবে আমাকে। আমি একটু শক্ত হয়ে তাকে বললাম, আমি সত্যি বলছি আপা, এটা আমারও স্বামীর ঘর, এইখানে আমারও অধিকার রয়েছে। আমার কথা শুনে সে সতীন হিতাহিত জ্ঞান হারিয়ে আমাকে একটা থাপ্পড় দিয়ে অকথ্য গালিগালাজ করতে লাগলো।
আমাদের কথা শুনে সেখানে উপস্থিত হলো আমার স্বামী মাহিম, তার কোলে তার মেয়ে। মেয়েটা দেখতে খুব মিষ্টি, আমার সতীনও সুন্দরী। কত সুন্দর সুখী পরিবার ছিল তার। সে পরিবার রেখেও আমার জীবনটা নষ্ট করলো। আমার নিজেকে আজ বড্ড অসহায় লাগছে। মানুষটা আমায় এভাবে ঠকালো। মস্তিষ্কে কেমন যেন শূন্য শূন্য লাগছে আমার। কান্না পাচ্ছে খুব, কিন্তু কাঁদতে পারছি না আমি। আমাকে নিজের বাড়িতে দেখিয়ে মাহিম মাথায় যেন বাজ পড়ল। অবাক হয়ে বলল, না তুমি এখানে? হ্যাঁ আমি না আসলে তো কখনো জানতেই পারতাম না এইসব। তুমি আমায় এইভাবে ঠকালে কেন মাহিম? তুমি বিবাহিত, তোমার স্ত্রী সন্তান রয়েছে, এ কথা কেন আমায় বলনি? বউ থাকতে তারপরও কেন বিয়ে করলে আমায়? সত্যি যখন শুনেই ফেলেছ, তাহলে আর মিথ্যা বলে লাভ কি? তুমি আমার মোহ ছিলে, তাই না? ওই সময় আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল, তাই আমি রাগের বশে বিয়ে করে ফেলি তোমায়। মোহ কেটে গেছে এখন, আর আমি তোমাকে চাই না। তুমি এখানে না আসলেও আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম। তুমি এখান থেকে চলে যাও না। লোক জানাজানি হলে আমার সমস্যা হবে। মেয়ে আছে আমার, তার ভবিষ্যৎ আছে। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। গড় গড় করে খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলল মাহিম, যা শুনে তার প্রতি অগাধ ভালোবাসাটা আর রইল না। আমি অবাক হয়ে শুধু আতাড়ালাম, ছি মাহিম, তুমি এতটা নিজ, এইভাবে এত অজঘন্য কেন ঠকালে আমায়? আরে তুমি তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভাবলে, আমার অনাগত সন্তানের কথা ভাবলে না? আমার পেটে যে সন্তান রয়েছে সেও তো তোমারই সন্তান। সকল সত্যির মুখোমুখি হয়ে গর্জে উঠল আমার সতীন। বিশ্রী ভাষায় গালিগালাজ করছে আমায়। তার স্বামী কোনো দোষ নেই, সব দোষ মেয়ে আমার। আমি নাকি ভুলিয়ে ভালিয়ে নিজের শরীর দেখিয়ে বিয়ে করছি তাকে। আমার স্বামী নির্বাক। আমার সতীন তার সামনে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আমায়। আমি তবু নিজের সন্তানটার কথা ভেবে ভিক্ষুকের মতো ওদের হাত পায়ে ধরে একটু আশ্রয় চাইলাম, কিন্তু ওরা আমায় এতটুকু আশ্রয় দিল না। ওর বাবা ভাবলো না আমার সন্তানটার কথা, রাস্তায় বের করে দিল আমায়। সাথে আমার স্বামী বলে দিল, সন্তান যেহেতু আমার, তার দায়িত্ব না হয় আমিই নিলাম, তবে তোমার দায়িত্ব নিতে পারলাম না। আমি আমার প্রথম স্ত্রীকে অসম্ভব ভালোবাসি। অন্তঃসত্ত্বা অবস্থা যেহেতু ডিভোর্স কিংবা তালাক হয় না, তাই তোমার সন্তান ভূমিষ্ঠ হলেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, সাথে কেবিনের টাকাও। আর কখনো তুমি এখানে আসবে না। এরপরেও ঝামেলা করলে কিছুই করতে পারবে না তুমি। এক্ষুনি চলে যাও তুমি আমার বাড়ি থেকে। কত সহজে মানুষটা বলে দিল এসব। আরে তুই যখন এতটাই ভালোবাসিস তোর বউকে, তাহলে তাকে রেখে আমায় কেন বিয়ে করলি? কেন এত নাটক করলি আমার সাথে? তোর মুখে প্রাধান্য দিতে নষ্ট করলি আমার জীবনটা। পুরুষ, মেয়েদের জীবনটা পুতুলের থেকেও সহজলভ্য মনে করিস তোরা। এত অন্যায় করি এই পুরুষগুলোর মধ্যে সামান্যতম অনুসূচক নেই। তাদের জীবন নারীর অভাব হয় না, তারা ঠিকই সুখী থাকে। তাদের খরাবে পড়ে শান্তি সুখ পায় না বোকা নারীগুলো। একটা মানুষকে বিশ্বাস করে ভালোবাসে আমার জায়গা হলো শেষমেশ রাস্তায়। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। এখনো বিশ্বাস করতে পারছি না আমি মানুষটা এতটা বাজে হবে ঠকিয়েছে আমায়। আমার মনে হচ্ছে এটা কোনো দুঃস্বপ্ন, ঘুম ভেঙে গেলে সব ঠিক হয়ে যাবে আগের মতোই। কিন্তু না, এটা বাস্তব। আর কিছু ঠিক হবে না আমাদের। হয়তো বাচ্চাটা জন্ম নেওয়ার সাথে সাথে আমাদের ডিভোর্স হয়ে যাবে। মানুষটার কি নিখুঁত অভিনয় ছিল! তার অভিনয় ভালোবাসা ভেবে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম তাকে। বিনিময়ে হাত ছানি দিয়ে এতদিন দুঃখ রাখছিলাম। ঠকে গেলাম আজ বিশ্বাসের কাছে, ভালোবাসার কাছে। এই কি নিদারুণ যন্ত্রণা! এবার কি হবে আমার? কে দেখবে আমার বাচ্চাটাকে? আমি নিজেকে কিভাবে সামলাবো? গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।